আসসালামাইকুম। আজ আমরা দেখব কীভাবে স্মার্টফোন ব্যবহার করে আপনার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রম বিষয়ক যে কোনো অভিযোগ দিতে পারেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একটা হট নাম্বার হচ্ছে 16357। এই নাম্বারে ফোন দিয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের অভিযোগ দিতে পারে। আপনি চাইলে নিজের মোবাইল ফোন ব্যবহার করেও অভিযোগটা দিতে পারবেন। তো এটা করার জন্য আপনি মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যে টাইপ করবেন LIMA.DIFE.gov.bd এই ওয়েব অ্যাড্রেসে যাবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগটা দেওয়া হয়। আপনি যখন কল সেন্টারে ফোন করে অভিযোগ দেন, ওখানে যে শ্রম পরিদর্শকরা বসে থাকেন তারাও এই সফটওয়্যার ব্যবহার করেই আপনি চাইলে এখান থেকে অভিযোগ দিতে পারবেন। তো এই জন্য এই পেজের প্রথমে যে অভিযোগ বাটন যেটা আছে লেখা, এখানে ক্লিক করবেন। করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। এই পেজে আপনার অভিযোগের বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো লিখতে হবে। প্রথমে যে অংশটা সেটা হলো যে তারকা চিহ্নিত যে সকল ফিল্ড আছে, অর্থাৎ এখানে যে তারকা চিহ্নিত যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আপনাকে অবশ্যই দিতে হবে। আর বাইরে যেগুলো আছে সেগুলো না দিলেও কোনো সমস্যা নেই। প্রথম যেটা, যে আপনার অভিযোগটি কি বর্তমানে কোনো আদালতে বিচারাধীন আছে কি না। হতে পারে এটা শ্রম আদালতে হতে পারে, অথবা আপনি জজ আদালতেও বিচার দিতে পারেন। এই ধরনের আপনি যে অভিযোগটা করেছেন, এটা যদি এই ধরনের কোনো আদালতে বিচারাধীন থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে অভিযোগ দিতে পারবেন না। অভিযোগ দিলে আপনাকে সমাধান করার সময় যিনি সমাধান করবেন তিনি বলবেন যে আগে বিচার আদালত থেকে হয়ে আসুক, তারপরে আমরা এটা দেখতেছি। সুতরাং যদি অলরেডি কোনো আদালতে বিচার দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে অভিযোগ করার প্রয়োজন নেই। তারপর আপনার নাম দিবেন, বাংলায় লিখবেন। ধরেন আপনার নাম লিখলাম, আপনার জেন্ডার লিখবেন, আপনার নিজ জেলা কোনটা। ধরেন যে আপনার নিজ জেলা হচ্ছে জামালপুর, উপজেলা বকশীগঞ্জ, গ্রামের নাম ধরেন যে হলো পুটিয়া। পোস্ট অফিস দিতে পারেন, না দিলে সমস্যা নেই। বাড়ির নাম্বারটা গ্রামের দরকার নেই, কিন্তু যদি আপনার বাড়ি কোনো পৌরসভার মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে, বা শহরে হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা বাড়ি নাম্বার দিতে হয়। যদি না থাকে এখানে ডট বা একটা ড্যাশ দিয়ে দেবেন। এটা খালি রাখা যাবে না, খালি রাখলে সে নিবে না। আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই নাম্বারটাতে আপনার একটা আপনি অভিযোগটা জমা দেওয়ার পরে এই অভিযোগের একটা নাম্বার যাবে মেসেজ হিসেবে। সেই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে আবার আপনার অভিযোগের বর্তমান অবস্থাটা জানতে পারবেন। সুতরাং এই নাম্বারটা গুরুত্বপূর্ণ। এই নাম্বারটা আপনি ভালোভাবে দিবেন, যে এমন একটা নাম্বার যেটা আপনার কাছে সবসময় থাকে। বিকল্প একটা নাম্বার দিলে অনেক সময় হয় যে আপনার হয়তো যে প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে যাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার এমন একটা নাম্বার দেবেন যেটা হয়তো বাড়িতে থাকে, বা অন্য একটা বন্ধুর নাম্বার দিতে পারেন। সেখানেও আপনার প্রথম নম্বরে যদি যোগাযোগ করে না পাওয়া যায়, তাহলে বিকল্প নাম্বারে যোগাযোগ করে নেওয়া হবে। তারপর আপনি ঠিকানা বিস্তারিত লিখতে পারেন, কারণ আপনার স্থায়ী ঠিকানায় একটা চিঠি যাবে। যদিও এখন হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে সবসময় যোগাযোগ করে নেওয়া হয়, কিন্তু তারপর সরকারি কাজের জন্য সবসময় একটা ডাকে চিঠি পাঠানোর নিয়ম আছে, তার পাঠাবে। অভিযোগকারী ধরন নির্বাচন করুন। এখানে আপনি যদি শ্রমিক হয়ে থাকেন তাহলে শ্রমিক সিলেক্ট করবেন, যদি মালিক পক্ষ হয়ে থাকেন মালিক পক্ষ সিলেক্ট করবেন। কিন্তু যদি শ্রমিক পক্ষ বা মালিক পক্ষ না হয়, অনেক সময় এমন হয় যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে করে, তখন অন্যান্য সিলেক্ট করবেন। এরকম আপনার আইডি কার্ড নম্বরটা দিবেন, যদি আপনার আইডি কার্ড নম্বর থেকে থাকে আইডি কার্ড নম্বর দিবেন এবং পদবি লিখে দিবেন। চাকরিতে যেই তারিখে যোগদান করেছেন সেই তারিখ লিখবেন। এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে যদিও হয় যে আপনি চূড়ান্ত পাওনা দিতে চাচ্ছেন, অর্থাৎ ধরেন যে আপনি 1 বছর চাকরি করছেন, আপনার বা 2 বছর চাকরি করছেন, এই 2 বছরের দেয়নি, যে চূড়ান্ত পাওনা আছে, অর্জিত ছুটি আছে, এইসব দেয়নি। এগুলো যদি আপনি হিসাব করতে হয়, সেই ক্ষেত্রে আপনি যেই তারিখে জয়েন করছেন এবং যেই তারিখে চাকরি থেকে অবসর নিয়েছেন বা চাকরি বাদ দিয়ে দিচ্ছেন, বা আপনার লাস্ট ডেট অফ অফিস যেটা ছিল সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তাহলে হয় কি, যেই কর্মকর্তা আপনার এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তার জন্য হিসাব করতে সুবিধা হয়। যদি কোনো ট্রেড ইউনিয়নের মাধ্যমে করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন। হ্যাঁ দিলে এখানে ট্রেড ইউনিয়নের সংগঠনের নাম আসবে, ঠিকানা আসবে, তারপরে মোবাইল নাম্বার আসবে। সংগঠন মোবাইল নাম্বার বলতে মূলত সভাপতি, সেক্রেটারি বা অন্য যে পদে থাকেন তার মাধ্যমে দিলেই হয়।
ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার আসবে, এগুলো দিতে হবে। আর যদি আপনি নিজে করে থাকেন তাহলে নাটা বাই ডিফল্ট থাকে, না দেওয়া থাকলে সমস্যা নেই। এখন আপনি যেই কারখানা, প্রতিষ্ঠান বা দোকানে কাজ করতেন তার নাম দিবেন। ধরেন যে তার নাম হচ্ছে বিভাগ দিয়ে দিলেন, ধরেন যে খুলনা বিভাগ, কুষ্টিয়া সদর, মহল্লা, এখানে যে মহল্লায় আছে সেটা দিয়ে দিলেন, যে ওয়ার্ড নাম্বার। যদি মহল্লা নাম মনে থাকে, না থাকে, তাহলে ওয়ার্ড নাম্বার দিয়ে দিলেন, বা যে গ্রামে আছে সেই গ্রামে দিয়ে দিলেন। এরকম হতে পারে যে মহল্লায় আছে সেটা দিয়ে দিতে পারেন। এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি কারখানার ঠিকানা যদি সঠিকভাবে সিলেক্ট না করেন তাহলে এই কারখানাটা যেই কার্যালয়ের অধীনে আছে, আমাদের কলকারখানা অফিসের অধীনে আছে, সেখানে যাবে না। এখন আপনার হোসেন ইঞ্জিনিয়ারিং আছে কুষ্টিয়া জেলায়, আপনি সিলেক্ট করে দিলেন দিনাজপুর জেলা, তাহলে যখনই অভিযোগটা সাবমিট করবেন তখন অভিযোগটা দিনাজপুর জেলায় চলে যাবে, কিন্তু আসলে তো কুষ্টিয়ায়, তখন আর সেটা প্রসেস করা সম্ভব হবে না। এই জন্য এইটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু সাবধান থাকবে। যার সম্পর্কে অভিযোগ তার নামে দিয়ে দিতে পারেন, যে মালিকের নাম কিনা, তারপরে ম্যানেজার হতে পারে, যে কোনো একটা দিলে হচ্ছে, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। ওকে, এটা ইংলিশ দিয়ে দিতে হবে, দিলে। এখন অভিযোগের ধরন, আপনি কী ধরনের অভিযোগ করতে পারেন, এখন অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। এমন হতে পারে যে কর্মক্ষেত্রে বিরোধ হচ্ছে, তারপর আপনার কলিগ আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, বা মালিক বা ম্যানেজার খারাপ ব্যবহার করতেছে, বা আপনার কর্মঘণ্টা বেশি, 8 ঘন্টা বেশি ডিউটি করায়, সপ্তাহে ছুটি দেয় না, কলমমূলক ব্যবস্থা নেই, তারপর আপনাকে নিয়োগপত্র, পরিচয়পত্র দেয়নি, এমন হতে পারে। বেতন বা মজুরি পাওনা আছে, এটা হতে পারে। এখানে সিলেক্ট করে দিতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি বিস্তারিত লিখবেন যে কী সমস্যা। ধরেন যে আপনাকে জানুয়ারি মাসের বেতন দেয় না, এটা লিখে দিলেন। আচ্ছা, এবং আপনি হয়তো 1 বছর চাকরি করছেন, এই 2 বছর চাকরি করছেন, বা 1 বছর চাকরি করেন, সেই 1 বছরের অর্জিত ছুটির পাওনা আছেন। আপনি যদি না জেনে থাকেন যে আপনি কী কী পাবেন, সেই ক্ষেত্রে লিখবেন যে কত বছর চাকরি করছেন। করেছি, আইনানুগ পাওনাদি চাই, বুঝে পাই নাই, বা এই লিখে দিল। এখানে এটা দিলে সুবিধা কি, সেই ক্ষেত্রে আপনি যদি নাও জানেন যে আপনি কী কী পান, সেই ক্ষেত্রে অভিযোগ যখন সাবমিট হবে, যে কর্মকর্তা এটা হ্যান্ডেল করবেন, তিনি তখন শ্রম আইন অনুযায়ী আপনি যা কিছু পান সেটাই মালিক পক্ষের কাছে উপস্থাপন করবেন। এই জন্য এখানে বিস্তারিত যা পারেন আপনি লিখে দেবেন, এবং শেষে অবশ্যই লিখবেন যে আইনানুগ, শ্রম আইনানুগ চূড়ান্ত পাওনাদি বুঝে পাই নাই, তাহলে বাকি সব কিছু এর মধ্যে কাভার হয়ে যাবে। যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে, যে বকেয়া বেতন বা চূড়ান্ত পাওনাদি পান নাই, সেক্ষেত্রে এটা 124-এর ক হ্যাঁ সিলেক্ট করে দেবেন। এর ফলে হবে কি, তখন একটা আপোষ মীমাংসার বৈঠক হবে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আপনাকে দুজনের উপস্থিতিতে বৈঠকটা হবে যে কলকারখানা অফিসে। সেখানে আপনি আইন অনুযায়ী যে টাকা পাবেন সেই টাকায় আপনাকে যে পরিদর্শক মিটিংটা করবেন তিনি আদায় করে নিয়ে দিতে পারবেন। যদি না দেন তাহলে আপনাকে লিখিতভাবে কোনো ডকুমেন্ট তিনি দিবেন না। এটা একটা আলাদা একটা ভিডিওতে বিস্তারিত বলেছি। আপাতত এখানে হ্যাঁ দিবেন শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে। অন্যান্য অভিযোগের জন্য, যেমন ধরেন যে সহিংসতা আছে, বা দুর্ব্যবহার, গালাগালি করে, বা ছুটি দেয় না, ওভার টাইম দেয় না, তারপরে শিশু কিশোর শ্রমিক নিয়োগ করছে, বা সেফটি কমিটি নাই, এগুলো যেগুলো আছে, সেই ক্ষেত্রে হলো এই অংশটা আপনি পূরণ করা দরকার নাই, প্রযোজ্য নয়, সিলেক্ট করে রাখবেন। এখানে অভিযোগকারী কি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক? আপনি যদি টাকা পয়সা পাওনা আছেন, এরকম রিলেটেড কোনো অভিযোগ করেন, সেই ক্ষেত্রে তো আপনার নাম ঠিকানা দিতে হবে, কারণ আপনি যদি নাই উপস্থিত হন আপোষ মীমাংসা বৈঠকে, তাহলে আপনাকে আপনার টাকা কীভাবে বুঝে দেবে। কিন্তু এর বাইরে যে অভিযোগগুলো আছে, যেমন হতে পারে যে আপনার ছুটি দিচ্ছে না, দুর্ব্যবহার, গালাগালি করতেছে, বা সেফটি কমিটি করতেছে না, এই ধরনের অভিযোগ যেগুলো আছে, এগুলো যদি আপনি নাম প্রকাশ করে দেন, তাহলে তো আপনি সেই প্রতিষ্ঠান বা কারখানায় চাকরি করতে পারবেন না। এই জন্য যেই বিষয়গুলোর জন্য আপনি নিজের নাম ঠিকানা প্রকাশ করতে চান না, সেই ক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ সিলেক্ট করে দেবেন। হ্যাঁ সিলেক্ট করলেই যখন অভিযোগটা সংশ্লিষ্ট অফিসে যাবে, সেই অফিস থেকে যখন আপনার অভিযোগটা তদন্ত করা হবে, তখন আপনার নাম এবং ঠিকানা সব কিছুই গোপন রাখা হবে,
এবং সব কিছু গোপন রেখেই তদন্তটা করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। কিন্তু এমন একটা অভিযোগ দিলেন যেটাতে আপনার মালিক যদি জানতে পারে আপনাকে হয়তো চাকরি থেকে বাদ দিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যেটা হ্যাঁ দিবেন না না দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে এখানে ক্যাপচা যেটা আছে সেটা দিয়ে দিবেন 9 দিয়ে এখন দাখিল করবেন। এখানে দাখিল করলেই এটা সরাসরি সার্ভারে চলে যাবে এবং সংশ্লিষ্ট যে উপমহাপরিদর্শকের কার্যালয় আছে, যেমন আপনার কারখানা যেহেতু কুষ্টিয়ায় কলকারখানা অফিস আছে, সেখানের যিনি অফিস প্রধান আছেন তার কাছে এই অভিযোগটা চলে যাবে। তিনি তখন আপনার কারখানার যে এলাকায়, সেই এলাকার দায়িত্বে যে শ্রম পরিদর্শক আছেন তাকে এই অভিযোগটা অ্যাসাইন করে দিবেন এবং সেই শ্রম পরিদর্শক আপনার ফোন নাম্বারে যোগাযোগ করে এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। সাধারণত লোকাল যে অফিসগুলো আছে অর্থাৎ গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এই 4টা অফিস ব্যতীত অন্যান্য অফিসগুলোতে 20 দিনের মধ্যেই এগুলো নিষ্পত্তি হয়ে যায়। আইনগত বাধ্যবাধকতাও আছে 20 দিনের মধ্যেই ইনিশিয়েটিভ কার্যক্রম গ্রহণ করার। কিন্তু এই বড় 4টা জেলাতে অনেক সময় এগুলা 20 দিনের মধ্যে সমাধান করা যায় না, কারণ প্রত্যেকটা জেলাতে প্রচুর অভিযোগ আসে। দেখা যায় যে ইচ্ছা থাকলেও তারা করতে পারে না, সেক্ষেত্রে একটু সময় লাগে, আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এছাড়া অন্যান্য অফিসগুলো যেমন কুষ্টিয়া, যশোর বলেন, টাঙ্গাইল বলেন, জামালপুর, তারপরে ময়মনসিংহ, এগুলোতে আপনার মোটামুটি 20 দিনের মধ্যেই সমাধান করে ফেলা হয়। এটা আপনি জমা দেওয়ার পরে মনে করেন যে সপ্তাহখানেক অপেক্ষা করে যদি দেখেন যে না সপ্তাহখানেকের মধ্যে আপনাকে কেউ ফোন দিচ্ছে না বা আপনার সাথে কেউ যোগাযোগ করছে না, সেক্ষেত্রে আবার এই ওয়েবসাইটে আসবেন, এসে যে অভিযোগের অবস্থা যাচাই করুন, লাল যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যখনই অভিযোগ দাখিল করবেন আপনার মোবাইল নাম্বার একটা মেসেজ যায়, সেখানে একটা অভিযোগ শনাক্তকরণ নম্বর থাকবে, সেই নম্বরটা এখানে দিয়ে সার্চ করবেন, অনুসন্ধান করবেন। অনুসন্ধান করলেই আপনি দেখতে পাবেন যে আপনার অভিযোগটা বর্তমানে কী অবস্থায় আছে। যদি কাউকে উনি অ্যাসাইন করে থাকেন, সেই অফিস প্রধান, এখানে লেখা থাকবে যে অমুক জনকে অ্যাসাইন করা হয়েছে। এখন ধরুন যে আপনি তার নাম জানতে পারলেন, তখন সেই কার্যালয়ের ওয়েব অ্যাড্রেসে চলে যাবেন। ধরুন যে কুষ্টিয়া লিখবেন যে কলকারখানা অফিস কুষ্টিয়া, সার্চ করলেই এই যে DIFE-Kustia.gov.bd আসবে, এখানে যাবেন। দেখেন এই যে মেনুতে ক্লিক করবেন, তারপরে এখানে তো মেনুতে আমাদের সেবা, এদের এটা ঠিক মতো আসেনি। এই যে এখানে কর্মকর্তা বিন্দুতে ক্লিক করলে এটা উপমহাপরিদর্শক অফিস প্রধান, তিনি ধরুন যে ইশতেক আহমেদকে আপনার কাজটা অ্যাসাইন করছে, তখন আপনি ইশতেক আমাদের মোবাইল নাম্বার আছে, এটা মোবাইল নাম্বারে ফোন করে জিজ্ঞেস করবেন যে স্যার বা আমি একটা অভিযোগ দায়ের করেছিলাম, আমার অভিযোগ শনাক্ত করার নম্বর এইটা, তা আমি লিমাতে যোগাযোগ করে দেখছি যে এই অভিযোগটা আপনাকে অ্যাসাইন করা হয়েছে স্যার, আমি এই অভিযোগটার বর্তমান অবস্থা জানতে চাচ্ছি। তিনি তখন আপনাকে বিস্তারিত জানাবেন। এই হলো অনলাইনে কীভাবে আপনি লিমা অ্যাপ ব্যবহার করে মোবাইলের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন এবং তার সমাধান করবেন, তার বর্ণনা। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো এটার জন্য সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।